এবার আমরা জানব কঠিন দ্রবণ সম্পর্কে। কঠিন দ্রবণ এতক্ষণ আমরা এর আগে আমরা জেনেছিলাম কি গ্যাসীয় দ্রাবক তরল দ্রাবকে দ্রবীভূত হবে। এবারে জানবো কঠিন দ্রবণ। কঠিন দ্রবণ মানে কি সেখানে দ্রাব আর দ্রাবক থাকবে। দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণ কম, দ্রাবকের পরিমাণ বেশি থাকে। তার মানে কি কঠিন দ্রবণ মানেও সেখানেও কি হচ্ছে, তাহলে একাধিক মিশ্রণ থাকবে, উপাদানের কঠিন উপাদানের মিশ্রণ থাকবে, যার মধ্যে একটা অংশ কম হবে একটা অংশ বেশি হবে, সেটাকে আমরা বলবো কি কঠিন দ্রবণ। তাহলে কঠিন দ্রবণটা কি না, কঠিন অবস্থায় দুই বা ততোধিক কঠিন মৌলের যে সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ মানে কি, যে মিশ্রণে মিশ্রিত পদার্থের যে কোনো অংশ থেকেই যদি আমরা মিশ্রিত উপাদানটাকে তুলে নেই, তাতে মিশ্রিত উপাদানগুলোর অনুপাত সর্বদা স্থির থাকবে, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেমন পিতলের ক্ষেত্রে কি হচ্ছে, কপার আর জিঙ্কের ধাতু সংকর। তাহলে এই পিতলের মধ্যে এই কপার আর জিঙ্ক সমান নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকে এবং ওই উপাদানটা সর্বত্র সমান থাকে। এইভাবে আমরা কঠিন দ্রবণ বলতে পারি। এবার কঠিন দ্রবণের তার মধ্যে তাহলে দ্রাবক কি হবে আর দ্রাবক কি হবে কি করে বুঝবো? না, আমরা জানি কি দ্রবণের মধ্যে যার উপাদান কম থাকে তাকে বলি দ্রাব, আর যার উপাদান বেশি থাকে তাকে বলি দ্রাবক। তাহলে ওই কঠিন দ্রবণের মধ্যে বা ওই যে সংকর ধাতুর মধ্যে যে ধাতু উপাদানটার পরিমাণ কম থাকে তাকে আমরা দ্রাব বলতে পারি, আর যে ধাতু উপাদানটার পরিমাণ বেশি থাকে তাকে আমরা দ্রাবক বলতে পারি। এই মোটামুটি কঠিন দ্রবণ সম্পর্কে ধারণা। এবারে কঠিন দ্রবণের কিছু প্রকারভেদ আছে। দ্রাবক এবং মৌলের পরমাণুর আকার অনুযায়ী কঠিন দ্রবণের কিছু প্রকারভেদ আছে। তো সিম্পল জিনিস যে প্রতিস্থাপিত কঠিন পদার্থ আর ইন্টারস্টেসিয়াল বা অন্তঃস্থানিক কঠিন পদার্থ। প্রতিস্থাপিত কঠিন পদার্থ, প্রতিস্থাপিত কথাটার মধ্যেই ব্যাপারটা লুকিয়ে আছে। প্রতিস্থাপন মানে কি একটাকে সরিয়ে আর একটা সেখানে প্রবেশ করবে। তাহলে যদি কোনো এরকম দ্রবণ হয় যে একটা দ্রবণে দ্রাবক আর দ্রাবমৌলের পরমাণু বা আয়নগুলির আকার যদি প্রায় একই রকমের হয়, যদি দ্রবণের মধ্যে দ্রাব এবং দ্রাবক মৌলগুলোর যদি আকার একই রকম হয়, তখন ইজিলি আমি একটা মৌলকে সরিয়ে সেখানে আরেকটা মৌলকে প্রবেশ করাতে পারি কিনা। তাহলে যদি একটা আকার একই রকম বলেই সম্ভব, আকার যদি ভিন্ন হতো তাহলে কিন্তু সেই ছোট আকারের কোনো মৌলকে সরিয়ে দিয়ে বড় আকারের মৌল সেখানে প্রবেশ করাতে পারতাম না, জায়গা পেতাম না। যদি দুটো দ্রাব এবং দ্রাবক উভয় যদি আকার সমান হয়, তাহলে কি হচ্ছে, আমি একটাকে সরিয়ে দিয়ে যদি দ্রাবকটাকে সরিয়ে সেখানে দ্রাবক প্রবেশ করাতে পারি। তাহলে এইভাবে প্রতিস্থাপিত কঠিন মৌল প্রস্তুত করা যেতে পারে। তাহলে কিভাবে, আকার যদি দুজনের দ্রাব এবং দ্রাবকের আকার যদি একই হয় প্রায়, তাহলে সেক্ষেত্রে দ্রাবক মৌলগুলির পরমাণু আয়নগুলি দ্রাব মৌলের পরমাণু আয়ন দ্বারা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে এই প্রতিস্থাপিত কঠিন দ্রবণ তৈরি করতে পারে। যেমন কপার আর নিকেলের সংকর ধাতু পিতল, কপার নিকেল সংকর ধাতু হতে পারে পিতলের মধ্যে কপার আর জিঙ্ক থাকে, সেই কপার আর জিঙ্কের মধ্যে আমি কপারকে সরিয়ে জিঙ্ক প্রবেশ করাতে পারি। এরকম ভাবে আমরা প্রতিস্থাপিত কঠিন মৌল তৈরি করতে পারি। আরেকটা ইন্টারস্টেসিয়াল বা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ বলতে কি বোঝায়, এইটা একটু আলাদা। আগেরটা বলে এটার ক্ষেত্রে কি বললাম আমরা, যে ক্ষেত্রে দ্রাব এবং দ্রাবকের আকার প্রায় সমান, আর এই ক্ষেত্রে কিন্তু তা নয়। যদি দ্রাবের আকার দ্রাবকের আকারের থেকে খুব ছোট হয়, যদি দ্রাবের আকার দ্রাবকের আকারের থেকে খুব ছোট হয়, তাহলে ওই দ্রবণের মধ্যে কি দেখতে পাওয়া যাবে, যে বড় বড় যে দ্রাবক অণুগুলো রয়েছে তাদের এই ছোট্ট ছোট্ট মাঝের যে ফাঁকা স্থানগুলো, সেই ফাঁকা স্থানে দ্রাব অণুগুলো প্রবেশ করে আমার অন্তঃস্থানিক কঠিন পদার্থ প্রস্তুত করতে পারে। ঠিক আছে, এই আমার টাংস্টেন কার্বাইড, এটা হচ্ছে যে এই টাইপের যে অন্তঃস্থানিক কঠিন পদার্থের মধ্যে পড়ছে। এইবারে আমরা সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা এই চ্যাপ্টারে আমরা জানবো তরলের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপ বলতে কি বোঝায়?
আমরা এতক্ষণ জেনেছিলাম যে গ্যাস পার্টিকেল তরল দ্রাবকে দ্রবীভূত হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব জেনেছিলাম, তার দ্রাব্যতা দ্রাব্যতা অনেক কিছু জেনেছিলাম। এবারে তরল পদার্থ, তরলের বাষ্প চাপ জিনিসটা কি, বাষ্প চাপ বলতে কি বোঝায় সেটা আমরা জানবো। আমরা জানি কি, আমরা যদি একটা খালি বোতলে ধরলাম অর্ধেক জল আছে, তো জল, এবার ওই বোতলটাকে আমি মুখটা ছিপিটাকে ভালো করে আটকে দিলাম। এবারে কি হবে, যদি আমি ওই জলটাকে, অর্ধেক বোতল, কিছু একদিন পরে লক্ষ্য করি বা কয়েক ঘন্টা পরে যদি আমরা লক্ষ্য করি, দেখবো কি ওই যে বোতলের যে জলটা ছিল, ধরলাম এতটা যদি জল থাকে, তাহলে এই যে ফাঁকা জায়গাটা ছিল এর গায়ে 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 কি হবে, জলকণা জমা হবে। তাহলে কোথা থেকে এই জলকণাগুলো এলো, জলবিন্দুগুলো কোথা থেকে এলো? না, আমরা ছোট ক্লাসে পড়েছি বাষ্পায়ন। বাষ্পায়নটা কি হচ্ছে, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পীভূত হওয়াকে বলা হয় কি বাষ্পায়ন, বাষ্পায়ন বলা হয়। তাহলে এই যে তরলটা ছিল, সেই তরলের উপরিতলের যে অণুগুলো, সেখান থেকে কি হচ্ছে, তরলটা ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে এই ফাঁকা স্থানে দখল করেছিল, এবং সেই বাষ্পটা বাইরের যদি বায়ুমণ্ডলের টেম্পারেচার যদি কম হয়, তাহলে কি হবে, সেই ঠান্ডা বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে কি হবে, পাত্রের দেওয়ালে সঞ্চিত হতে থাকবে। এইবারে এই যে বাষ্পায়ন, বাষ্পায়নটা কি, বাষ্পায়নের সংজ্ঞায় কিন্তু বলাই হয়েছিল বাষ্পায়ন কিন্তু যে কোনো উষ্ণতাই হতে পারে, যে কোনো উষ্ণতায় ধীরে ধীরে নিঃশব্দে তরলের উপরিতল থেকে বাষ্পায়নটা হয়। এবারে এই যখন এই যে ফাঁকা স্থানে যখন বাষ্পগুলো উঠতে থাকবে, দেখা যাবে কি প্রাথমিক অবস্থায় ধরলাম এই যে তরল থেকে বাষ্পীভূত হওয়ার, যখন প্রাথমিক অবস্থায় কি জায়গাটায় ফাঁকা ছিল, তার মানে কি এই জায়গাটা শূন্য, তখন কি হবে, তরলটা সহজে বাষ্পীভূত হয়ে এই ফাঁকা জায়গা দখল করার চেষ্টা করবে। এবার ফাঁকা জায়গা দখল করে যখন এই বাষ্পগুলো ভেতরে ঘুরবে, নিজেদের মধ্যে ছোটাছুটি করবে, এবার করতে করতে কিছু কিছু পার্টিকেল দেখা যাবে কি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেতে থাকবে, পার্টিকেলগুলো, গ্যাস পার্টিকেলগুলো দেওয়ালের সঙ্গে ধাক্কা খেতে থাকবে। এবারে এই গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে যার গতিবেগ কম হবে, সে তাহলে কি অত ছোটাছুটি করতে পারছে না, তখন ওই গ্যাস পার্টিকেলগুলো কি করবে না, এই যে তরল মানে এই যে তরল যে উপাদানটা ছিল, যদি জলই ধরে নেই, জল ছিল, তাহলে জলের যে বাষ্পগুলো, সেই কি হবে, ওই বাষ্প উপাদানের মধ্যে, বাষ্পের মধ্যে যে অণুগুলোর গতিবেগ কম, তারা কি হবে, এই তরল দ্বারা কি হবে বা জল দ্বারা কি হবে, আকৃষ্ট হয়ে যাবে। ফলে ওই বাষ্পগুলো আবার কি হবে, তরলের মধ্যে ফিরে আসতে চাইবে। তাহলে প্রাথমিক অবস্থায় কি হচ্ছিল, তখন কিন্তু তরল অবস্থা থেকে বাষ্পীভূত হওয়ার হারটা বেশি হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কি যখন উপরে বাষ্পের পরিমাণটা বাড়তে থাকতেছে, তখন বাষ্পগুলো ছোটাছুটি করবে, এবং যার গতিবেগ কম হবে তখন সে তরলের পৃষ্ঠতলের অণুগুলো দ্বারা আকৃষ্ট হয়ে আবার এই তরলের উপরিতলে ফিরে আসবে। ফলে কি হচ্ছে, একটা দ্বিমুখী বাষ্পগুলোর মধ্যে একটা, এবং ঘনীভূত হতে, তরলে এই বাষ্প কণাগুলো হচ্ছে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হতে থাকবে। অর্থাৎ এইখানে একটা দ্বিমুখী মানে গতির অভিমুখ লক্ষ্য করা যায়। এক কি, তরল বাষ্পে পরিণত হচ্ছে, আবার বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে। তাহলে একটা সময় দেখা যাবে, তাহলে প্রাথমিক অবস্থায় কি হচ্ছিল, তরল থেকে বাষ্প হওয়ার হারটা বেশি হচ্ছিল, আবার পরে দেখা যাবে কি এই বাষ্পর পরিমাণটা আবার হতে থাকবে। একটা সময় দেখা যাবে কি যে হারে তরল বাষ্পীভূত হচ্ছে সেই হারেই ঘনীভূত হচ্ছে, যে হারে তরল বাষ্পীভূত হচ্ছে সে হারেই ঘনীভূত হচ্ছে, দুটোই হার সমান হয়ে যাচ্ছে। ওইটাকেই বলা হবে কি একটা সাম্যাবস্থা। ওই অবস্থাটাকে বলা হবে কি একটা ইকুইলিব্রিয়াম স্টেট, তরল থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার একটা ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থা। এবং ওই অবস্থায় যে বাষ্পটা ওই পাত্রের মধ্যে ছিল সেটাকে বলা হবে কি সম্পৃক্ত বাষ্প। ওই সাম্যাবস্থায় সম্পৃক্ত বাষ্পটা যে চাপ দিবে সেটাই হচ্ছে বাষ্প চাপ। তাহলে সাম্যাবস্থায় ওই সম্পৃক্ত যে জলীয় বাষ্পটা, সেটা পাত্রের দেওয়ালে যে চাপ দিবে সেটা কি বলা হবে বাষ্প চাপ। তাহলে সংজ্ঞাটা আমরা কি পাবো, অবশ্যই এখানে স্থির উষ্ণতা। স্থির উষ্ণতায় কোনো তরল
তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে, তাহলে বাষ্পের সঙ্গে সাম্যাবস্থা বলতে কি বোঝাচ্ছে, তাহলে যে হারে তরল বাষ্পীভূত হচ্ছে সেই হারে বাষ্পটা ঘনীভূত হচ্ছে। তাহলে স্থির উষ্ণতায় কোন তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বাষ্প তার প্রদত্ত বাষ্প দ্বারা যে চাপটা প্রযুক্ত হচ্ছে ওই উষ্ণতায়, ওইটাকে বলা হবে কি তরলের বাষ্পচাপ। ওই উষ্ণতায় ওইটাকে বলা হবে কি তরলের বাষ্পচাপ। তাহলে আমরা বাষ্পচাপ কাকে বলে জানলাম। এবার এই বাষ্পচাপ, এই যে বাষ্পচাপটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট, এটা থেকে শর্ট কোশ্চেন আসে। বাষ্পচাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? যে তরলটা নিয়েছিলাম সেই তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। এখানে তরল হিসাবে আমরা জল নিতে পারি, বেঞ্জিন নিতে পারি, ইথার নিতে পারি, বিভিন্ন তরল উপাদান নিতে পারি, কিন্তু সবার কিন্তু বাষ্পচাপটা সমান হবে না। তাহলে কিরকম ভাবে পরিবর্তনশীল হবে? আচ্ছা, যদি এরকম হয়, তরলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের কথাটা একটু ভাবতে হবে। আমরা আগেই পড়েছিলাম আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে যাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি হবে তারা কি হবে, অণুকে নিজেদের মধ্যে টেনে ধরে রাখবে, তারা কি বাইরে যেতে চাইবে না, অর্থাৎ তরল থেকে বাষ্প হতে চাইবে না। আর যদি অণুর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা যদি কম হয়, তখন কি হবে, এই অণু একে অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। যদি অণু দূরে সরে যাওয়ার চেষ্টা করে তখন কি হবে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বাড়বে। ডিস্টেন্স বাড়লে কি হবে, আমরা জানি কি তরল যখন বাষ্পে পরিণত হয়ে যায় বা তরল যখন গ্যাসীয় অবস্থায় চলে যায় তখন ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা অসীম হয়ে যায়। তাহলে যদি অণু পরমাণু, যে তরলটা নিচ্ছি সেই তরল অণুর মধ্যে যদি নিজেদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকে তাহলে তারা সহজে বাষ্পীভূত হবে না। আর যাদের আকর্ষণ বলের মান কম থাকবে তারা কি সহজে বাষ্পীভূত হয়ে যাবে। আর যত বেশি বাষ্প হবে তত বাষ্প চাপের মানটাও বেশি হবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে তরলের প্রকৃতি, তরল যদি পরিবর্তনশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাষ্পচাপের মানটাও পরিবর্তনশীল হবে। যেমন যদি একটা উদাহরণ দিই, যে ইথাইল অ্যালকোহল, জল। ইথার অণুর মধ্যে কি হবে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা সব থেকে কম। আমরা যেমন ইথার, যদি আমরা হাতে ইথার নেই, হাত কি হচ্ছে, হাত থেকে কি ইথারটা বাষ্পীভূত হয়ে চলে যায়, তখন হাতটা ঠান্ডা অনুভূত হয়। ইথাইল অ্যালকোহলের আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা তার তুলনায় একটু বেশি। আবার জলের আকর্ষণ বলের মানটা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মানটা তার থেকে আরেকটু বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইথারের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মানটা সব থেকে কম, তার থেকে একটু বেশি জল, ইথাইল অ্যালকোহল তার থেকে একটু বেশি জল। তাহলে দ্রাব্যতাটা কি হবে, তাহলে যার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের দ্রাব্যতা বলছি, বাষ্পচাপটা কার বেশি হবে, যার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মানটা যার কম তার বাষ্পচাপের মানটাও বেশি। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কার কম হলো, ইথারের। তাহলে বাষ্পচাপের মানটা ইথার গ্রেটার দেন আমরা বলতে পারি ইথাইল অ্যালকোহল গ্রেটার দেন জল। তাহলে ইথারের যে বাষ্পচাপের মানটা সব থেকে বেশি হবে। এই তিনটে উপাদানের মধ্যে ইথারের যেহেতু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মান কম, সেজন্য সে কি করবে, তরল দশা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার চেষ্টা বা প্রবণতা সবসময় বেশি দেখাবে। সেজন্য এর বাষ্প যত বেশি হবে এর পাত্রের দেওয়ালে তত বেশি চাপ দেবে, এই জন্য এর বাষ্পচাপ সব থেকে বেশি হবে, তার থেকে কম নয়, তার থেকে কম এর। তার মানে কি জলের অণুর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মান বেশি। এটা আগেও শিখেছো তোমরা। এই জল অণুর মধ্যে যে H2O, তার মধ্যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য তারা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। হাইড্রোজেন বন্ডিং করলে কি হবে, তারা নিজেদের মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইবারে বাষ্পচাপ উষ্ণতার উপর নির্ভর করে। অবশ্যই উষ্ণতা বাড়ালে বাষ্পচাপের মানটা কিন্তু বাড়বে। কারণ কি, উষ্ণতা যদি বাড়াই, আমি ধরো এই যে পাত্রটার মধ্যে তরল আর বাষ্প সম্পৃক্ত অবস্থায় বা সাম্যাবস্থায় রয়েছে, তাহলে এখানে যদি আমি উষ্ণতা অ্যাপ্লাই করি, তাহলে উষ্ণতা অ্যাপ্লাই করলে কি হবে, এই যে তরল অণুগুলো গতিশীলতা বাড়বে। যত গতিশীল হবে অণুর ব্যবধান বাড়বে। যত অণুর ব্যবধান বাড়বে সে কি করবে, তাহলে এই তরল দশা ত্যাগ করে সহজে আরো বেশি বাষ্প তৈরি করার চেষ্টা করবে। কারণ অণুর ব্যবধান তখনই সম্ভব যদি তরলটা বাষ্পে পরিণত হয় বা গ্যাসীয় দশায় পরিণত হয়। সেই জন্য উষ্ণতা বাড়ালে কি হবে, বেশি, আগে যে পরিমাণ বাষ্প এই ফাঁকা জায়গায় ছিল তার থেকে বেশি পরিমাণ বাষ্প চলে আসবে,
তার মানে কি বাষ্পচাপের মানটা বাড়বে। সেই জন্য উষ্ণতা বাড়ালে বাষ্পচাপের মানটা বেড়ে যায়। তাহলে এই হলো মোটামুটি বাষ্পচাপ কাকে বলে এবং বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এবারে আমরা একটু অন্য জিনিস জানবো, সেটা কি হচ্ছে তরল দ্রাবক এবং অনুদ্বায়ী কঠিন দ্রাবের সমন্বয়ে গঠিত দ্রবণের বাষ্পচাপ। অনুদ্বায়ী দ্রাবক কথাটা খুব ইম্পর্টেন্ট। অনুদ্বায়ী কঠিন দ্রাবক অর্থাৎ তরল দ্রাবকের মধ্যে যে দ্রাবটাকে আমরা দ্রবীভূত করব সেটা যদি অনুদ্বায়ী হয়, অনুদ্বায়ী মানে কি উদ্বায়ী নয়। চিনিকে যদি দ্রবীভূত করি জলের মধ্যে তাহলে চিনিটা কিন্তু দ্রবীভূত হবে না, বাট আমরা জানি কি নিশাদল বা কর্পূর এগুলো কি হয়, ইভাপোরেটেড হয়, অর্থাৎ উদ্বায়ী। তাহলে কোন দ্রাবণ নিচ্ছি আমরা? অনুদ্বায়ী। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অনুদ্বায়ী যদি দ্রাবণ নেই, অনুদ্বায়ী দ্রাবক কঠিন অনুদ্বায়ী দ্রাবক যদি তরল দ্রাবকে দ্রবীভূত করি তো সেক্ষেত্রে বাষ্পচাপের মানটা কিরকম পরিবর্তনশীল হবে সেটা আমরা জানব। তো আগে বলে নিই যে যদি কোনো অনুদ্বায়ী কঠিন তরল দ্রাবকে দ্রবীভূত করা হয় সেক্ষেত্রে বাষ্পচাপটা কমে যাবে। তাহলে কি বললাম, যদি অনুদ্বায়ী কঠিন তরল দ্রাবকে দ্রবীভূত করা হয় তাহলে বাষ্পচাপের মানটা কমে যাবে। এখন প্রশ্ন যে বিশুদ্ধ তাহলে আরেকটা জিনিস এখানে জানতে হবে। যদি এখানে একটা তরল নিলাম, তো তরল এখানে প্রথমে বিশুদ্ধ ধরুন জল হিসাবে জলই নিলাম, তাহলে জল বিশুদ্ধ জল, তাহলে বিশুদ্ধ জল একটা বাষ্পচাপ দিবে, এখানে একটা বাষ্পচাপ দিবে। তাহলে বিশুদ্ধ জলে যে বাষ্পচাপটা দিচ্ছিল ওই বিশুদ্ধ জলে যদি আমরা কোনো কঠিন অনুদ্বায়ী দ্রবীভূত করে দেই তখন দেখা যাবে কি যে বাষ্পচাপটা আগে ছিল, বিশুদ্ধ জল যে বাষ্পচাপটা দিচ্ছিল সেই বাষ্পচাপটা কিন্তু এখন আর থাকবে না, বাষ্পচাপের মানটা কমে যাবে। এখন প্রশ্ন কেন কমে যাবে? খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা খুব ভালো করে জানতে হবে কেন অনুদ্বায়ী কঠিন দ্রবীভূত করলে বাষ্পচাপের মানটা কমে যায়। আচ্ছা, আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি, যদি আমি অনুদ্বায়ী কঠিন দ্রাবক ধরলাম চিনিকে আমি জলে দ্রবীভূত করে একটা হোমোজিনিয়াস বা সমসত্ব মিশ্রণ তৈরি করলাম। তাহলে এইবারে যদি আমরা একটু ভাবি তাহলে এই যে চিনিটাকে আমরা এখানে দ্রবীভূত করেছিলাম সেই চিনিটাই সম্পূর্ণ জলের মধ্যে সমানভাবে মিশ্রিত হয়ে আছে। তার মানে কি জলের যদি সমসত্ব মিশ্রণ হয় তাহলে জলের এই পোর্শনেও জলের মধ্যে যতটা চিনি পাবো, একটা নির্দিষ্ট আয়তন জলের মধ্যে যতটা চিনি পাবো, এইখানেও নির্দিষ্ট আয়তন জলের মধ্যে ততটাই চিনি পাবো, এখানেও পাবো। তাহলে আমি একই রকম ভাবে বলতে পারি এই জলের যে এই দ্রবণ, এখন যে চিনি সহ যে জলের যে দ্রবণ, এই যে উপরিতল, এইখানে যখন বিশুদ্ধ জল ছিল তখন যতগুলো জলের অণু ছিল, এখন চিনি দ্রবণ হওয়ায় তাহলে এখানে জলের অণুর সংখ্যা আগের তুলনায় কমলো না বাড়লো? কমলো। তাহলে আগে ছিল শুধু জল আর এখন থাকলো কি জলের সঙ্গে চিনি। তার মানে কি যতগুলো জলের অণু এই উপরিতলে ছিল সেই অণুর সংখ্যা এখন কিন্তু কমে যাচ্ছে। ওই কেন কমে যাচ্ছে? ওই স্থানটা দখল করছে কি চিনি। তাহলে আমরা জানি কি বাষ্পীভূত হয় কি তরলের উপরিতলের অণুগুলো। তাহলে একক আয়তন, আমরা যদি এটাকে একটা একক আয়তন ধরি তাহলে এই একক আয়তনে আগে এই উপরিতলে যতগুলো অণু ছিল জলের, এখন এই জলের অণুর সংখ্যা কি হচ্ছে? কমে যাচ্ছে। যদি আগে ধরলাম এইখানটায় যদি 50টা অণু থাকে, এখন চিনি প্রবেশ করার জন্য এইখানে আর 50টা অণু থাকবে না, তার থেকে কম থাকবে। ওই 30টা ধরি, তার মানে কি ওই আগে 50টা অণু জলের অণু বাষ্পীভূত হওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন বাষ্পীভূত হওয়ার সুযোগ কটা অণুর? 30টা অণু। তাহলে যেহেতু অণুর সংখ্যা, জলের অণুর সংখ্যা এখানে কমে গেল, তাহলে বাষ্পের পরিমাণও কম হবে। তাহলে বাষ্পের পরিমাণ এরকম টোটাল পোর্শনটা যদি লক্ষ্য করি তাহলে টোটাল পোর্শনে কি জল অণুর সংখ্যা বিশুদ্ধ জলে যতগুলো ছিল এখন চিনির দ্রবণে জল অণুর সংখ্যা উপরিতলে কমে গেল। তাহলে অণুর সংখ্যা যদি কমে যায় সে তার বাষ্পর পরিমাণও কমে যাবে, তার মানে উপরে তলে বাষ্প চাপের পরিমাণও কমে যাবে। কারণটা কি? এখানে কিন্তু যে দ্রাবটা আমি যোগ করেছিলাম চিনি, সেটা কিন্তু উদ্বায়ী নয়, সে কিন্তু বাষ্প হচ্ছে না, সে কিন্তু ওই স্থানটাই দখল করে রাখবে, সে কিন্তু বাষ্পীভূত হবে না। ফলে চিনি বাষ্পীভূত হতে পারছে না, বাট জলটা বাষ্পীভূত হবে, কিন্তু জলের পরিমাণটা, জলের অণুর সংখ্যাটা যেহেতু উপরিতলে কমে যাচ্ছে সেই জন্য কি হবে? বাষ্পচাপের মানটাও
কমে যাবে। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা কি হচ্ছে, যদি কোনো বিশুদ্ধ একটা কোনো দ্রাবকের মধ্যে যদি কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত করি, তাহলে তার বিশুদ্ধ দ্রাবক যে বাষ্পচাপটা ছিল এখন কিন্তু বাষ্পচাপটা কমে যাবে। এটাই বাষ্পচাপের অবনমন। তো এই সংক্রান্ত বিজ্ঞানী রাউল্ট একটা সূত্র প্রবর্তন করেছিলেন, বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, খুব ইম্পর্টেন্ট। রাউল্টের সূত্র আমরা অনেকবার পড়বো এখানে। তো এখন আমরা যেটা জানবো রাউল্টের সূত্র, বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। 1886 খ্রিস্টাব্দে এই রাউল্টের সূত্র প্রবর্তন হয়েছিল বিজ্ঞানী রাউল্ট দ্বারা। তো রাউল্টের সূত্র রাউল্ট কি বলেছিলেন, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনুন। যে স্থির উষ্ণতায়, বারবার কিন্তু এই চ্যাপ্টারতে একটা কথা বারবারই বলে দিচ্ছে, স্থির উষ্ণতা পরিবর্তনশীল হলেই কিন্তু সবকিছু এখানে পরিবর্তনশীল হয়ে যায়, দ্রাব্যতা, বাষ্পচাপ ইত্যাদি সবই পরিবর্তনশীল হয়ে যায়। ওই জন্য বলা হচ্ছে কি স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, তাহলে অনুদ্বায়ী দ্রাবটা দ্রবীভূত করে এই যে দ্রবণটা তৈরি করছিলাম তার যে বাষ্পচাপ, তাহলে স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী দ্রাবের যে দ্রবণ তার যে বাষ্পচাপটা, সেই বাষ্পচাপটা কি হবে না, ওই উষ্ণতায়, ওই যে উষ্ণতায় আমি পরীক্ষাটা করছি, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সমান। তার মানে আমি কি পেলাম, বলছে দ্রবণের বাষ্পচাপ, কোন দ্রবণ না, যদি একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো যদি বিশুদ্ধ দ্রাবকে যদি একটা অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত করি, তখন ওই যে দ্রবণটা হলো সেই দ্রবণের বাষ্পচাপটা কি হচ্ছে না, ওই দ্রবণের মধ্যে কি আছে, দ্রাবক আর দ্রাবক রয়েছে, সেই যে দ্রাবক, সেই দ্রাবকের মূল ভগ্নাংশ গুণিত বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণের বাষ্পচাপটা, এই যে এখন দ্রবণ অবস্থায় আছে, এর বাষ্পচাপটা কি হবে না, দ্রবণের মধ্যে যে দ্রাবক রয়েছে তার দ্রাবকের মূল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবক মানে কি, যখন এটা ছিল না, মানে ছিল না, কঠিন অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত করেছিলাম না, তখন যে বিশুদ্ধ দ্রাবকটা ছিল, সেই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সমান হবে কি দ্রবণের বাষ্পচাপ। এইবারে আমরা এটাকে একটা যদি ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি, তো কি হবে ম্যাথমেটিক্যালি, তো যদি আমরা ধরে নিই যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তাহলে ধরে নিলাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে যদি আমরা ধরে নেই P0, আচ্ছা যদি আমরা দ্রবণের বাষ্পচাপটাকে ধরে নেই, যদি আমরা P, এবং যদি দ্রাবকের মূল ভগ্নাংশ, এই যে আমরা শিখেছিলাম যে বিশুদ্ধ দ্রাবকের মূল ভগ্নাংশ, দ্রাবকের মূল ভগ্নাংশটাকে যদি আমরা x ধরি, তাহলে আমরা সূত্র কি বলেছে না, দ্রবণের বাষ্পচাপ সমান দ্রাবকের মূল ভগ্নাংশ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে এখানে দ্রবণের বাষ্পচাপটা কি হয়েছিল, p সমান হয়ে যাচ্ছে কি না x1 ইন্টু P0, x1 ইন্টু P0 হচ্ছে। তাহলে এইটা হলো কি আমার রাউল্টের সূত্র থেকে ম্যাথমেটিক্যাল প্রুফ। তো এখানে একটা গ্রাফ পড়ে, সেই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। গ্রাফটা ভালো করে বুঝে নাও। গ্রাফটা কি করা হচ্ছে না, কি ভার্সেস কি গ্রাফ না, বাষ্পচাপ এপাশটায় রয়েছে কি বাষ্পচাপ, আর এপাশটায় থাকতেছে কি আমার দ্রাবকের মূল ভগ্নাংশ, এই যে বিশুদ্ধ দ্রাবকের যে মূল ভগ্নাংশ, এইটা দ্রাবকের মূল ভগ্নাংশটা নিচে থাকছে, আর বাষ্পচাপটা এক্স অ্যাক্সিস বরাবর দ্রাবকের মূল ভগ্নাংশ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বিশুদ্ধ মানে বাষ্পচাপটা, মানে দ্রবণের বাষ্পচাপ। চলে এটা কার বাষ্পচাপ না, এটা হচ্ছে যে দ্রবণের বাষ্পচাপ।
আচ্ছা, সমীকরণটায় দেখতে পাচ্ছি কি পি সমান অর্থাৎ দ্রবণের বাষ্পচাপটা সমান কি হচ্ছে এক্স ইন্টু পি জিরো। তাহলে এই ক্ষেত্রে যদি আমার এইটা বাড়ে, যদি পিটাকে ঠিক রাখতে হয়, তাহলে কি হবে, এইটা বাড়লে এইটা কমবে বা এইটা কমলে এইটা বাড়বে। তাহলে আমরা ধরে নিলাম বিশুদ্ধ দ্রাবক, আমরা একটু আগে পড়েছিলাম না বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সব থেকে বেশি হয়। একটু আগে তো জানলাম যে যদি দ্রাবকটা বিশুদ্ধ হয় সেক্ষেত্রে বাষ্পচাপটা হবে সব থেকে বেশি। এবার ওই বিশুদ্ধ দ্রাবকে যদি আমরা অনুদ্বায়ী কঠিন দ্রাবক যোগ করি তাহলে তার বাষ্পচাপটা কমে যাবে। তাহলে আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা ধরলাম সর্বোচ্চ মান ধরলাম 1, এখানটা এটাকে ধরলাম, এখানে সর্বোচ্চ ধরে নিলাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এই মানটা সর্বোচ্চ এই জায়গায়। তাহলে এবারে গ্রাফটা কি হবে, ঠিক উল্টো টাইপের হবে, এইভাবে আমাদেরকে ড্র করতে হবে, এইভাবে ব্যাকে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা ছিল সব থেকে বেশি। এইবারে তার মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সব থেকে বেশি, এটা তার মানে এইটা কি বোঝাচ্ছে, এটা এই পোর্শনটাকে বোঝাচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এই জায়গাটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এবার দ্রাবকের মধ্যে যত আমরা যোগ করছি মোল ভগ্নাংশ, অর্থাৎ যত আমরা দ্রাবক পার্টিকেল অর্থাৎ যোগ করছি, মানে অনুদ্বায়ী দ্রাব যোগ করছি, তত কি হবে তার বা দ্রাব্য বাষ্পচাপের মানটা কি হবে, কমতে থাকবে। তাহলে এই যে আমরা তাহলে এটা হচ্ছে তাহলে এইরকম ভাবে গ্রাফটা হবে, উপর থেকে নিচের দিকে এরকম গ্রাফটা হবে এবং এখানে একদম ক্রস পয়েন্টে মিলে যাবে। তার মানে এখানে এইখানটাতে কি হচ্ছে, দ্রবণের বাষ্পচাপটা হয়ে গেল কি শূন্য। কেন শূন্য, তার মানে তখন দ্রাবকের মোল ভগ্নাংশ হয়েছে তখন শূন্য। ঠিক আছে, তাহলে দ্রাবকে এই গ্রাফটা দ্বারা বোঝাচ্ছে কি যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ যে দ্রাবকের বাষ্পচাপ এইটা, এবং বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ বাড়লে এর আবার আরেকটা আমি আরেকভাবে এটাকে যদি ব্যাখ্যা করি যে এটার সঙ্গে যেহেতু মানে যদি আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে আমরা ফিক্সড ধরে নেই, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে ফিক্স ধরে নেই, তাহলে কি হবে, পি ভ্যারিজ এক্স বলতে পারি। তার মানে কি পি এর সঙ্গে এক্স সমানুপাতিক, পি বাড়লে এক্স বাড়বে, তাহলে সেক্ষেত্রে একটা সমানুপাতিক গ্রাফ কি হয়, মূল বিন্দুগামী হয়, পি ভ্যারিজ এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাফটাকে এভাবে বলতে পারি। ঠিক আছে, তো এইটা হলো কি দ্রবণের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশ সংক্রান্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর এই পোর্শনটা সূচিত করে দিচ্ছে সব থেকে বেশি বাষ্পচাপ, এই যে বাষ্পচাপের মান সব থেকে বেশি কোন সময়, বিশুদ্ধ দ্রাবক, মানে তখন মূলভব দ্রাবক নেই, বিশুদ্ধ দ্রাবক রয়েছে, দ্রাবক নেই, তখন শুধু বিশুদ্ধ দ্রাবক রয়েছে। এইবারে আরেকটা জিনিস, তাহলে এতক্ষণ আমরা জানলাম কি বাষ্পচাপটা কার না অনুদ্বায়ী কঠিন দ্রাবের। এইবারে যেটা জানবো, যদি দ্রাবটা উদ্বায়ী হয়, দ্রাবটা যদি উদ্বায়ী হয় তাহলে সেক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউটের সূত্রটা কি হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে একটা তরল দ্রাবক, তা তরল দ্রাবকে আমি যে দ্রাবটা যোগ করলাম সেটাও উদ্বায়ী আর দ্রাবকটাও উদ্বায়ী, তাহলে সেক্ষেত্রে বাষ্পচাপটা কি হবে। আগের ক্ষেত্রে কি হয়েছিল, যে আগের ক্ষেত্রে শুধু বাষ্পচাপটা কে বাষ্পীভূত হয়েছে, শুধুমাত্র তরল দ্রাবকটা বাষ্পীভূত হয়েছিল, বাট এখন কি হবে, দ্রাবকটাও বাষ্পীভূত হবে আর দ্রাব পার্টিকেল গুলোও বাষ্পীভূত হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এইখানে যে বাষ্পটা হচ্ছে বা বাষ্পচাপটা যে তৈরি হচ্ছে, যে বাষ্পচাপ কারা কারা দিচ্ছে, দ্রাব পার্টিকেলও দিচ্ছে, দ্রাবক পার্টিকেলও দিচ্ছে, দ্রাব পার্টিকেলও দিচ্ছে, দ্রাবক পার্টিকেলও দিচ্ছে। তার মানে এইখানে সে আগে যেটা শিখেছিলাম যে দুরকম উপাদান মিলে পাত্রের দেওয়ালে চাপ দিচ্ছে, তার মানে এক একটা প্রত্যেকের চাপটাকে যদি আলাদা আলাদা ভাবি, তার মানে প্রত্যেকের একটা করে আংশিক চাপ রয়েছে। তার মানে এখানে টোটাল চাপটা কি হবে না, টোটাল চাপটা হবে কি দ্রাবকের আংশিক চাপ প্লাস দ্রাবের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে এই যে যদি কোনো উদ্বায়ী দ্রাব তরল দ্রাবকে দ্রবীভূত উদ্বায়ী দ্রাবকে দ্রবীভূত করা হয়, তাহলে ওই যে দ্রবণের উপরিতলে যে বাষ্পচাপটা ক্রিয়েট হচ্ছে, সে বাষ্পচাপের মানটা কি হবে না দ্রাবের আংশিক চাপ আর দ্রাবকের অনুদ্বারা যে আংশিক চাপ হচ্ছে তাদের, বা আংশিক চাপ যে বাষ্পচাপ হচ্ছে তাদের যোগফলের সমান হবে। তাহলে সূত্রটা সেই জন্য কি বলা হচ্ছে
যা নির্দিষ্ট উষ্ণতায় কোন উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের কোন উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ দ্রবণ উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান হয়। এবারে আমরা যেটা হেনরির সূত্রতে অ্যাপ্লাই করেছিলাম সেই জিনিসটাই খানিকটা এখানে আসবে, যে দ্রবণের বাষ্পচাপটা এখানে যেটা হচ্ছে, যেটা দ্রবণের ক্ষেত্রে যখন আমরা এখানে দ্রবণের মধ্যে যখন দ্রাবক পার্টিকেলটা যোগ করে দিচ্ছি, যেহেতু দ্রাবক বাষ্পীভূত হচ্ছে, দ্রাবকও বাষ্পীভূত হচ্ছে, সেই জন্য এখানে আংশিক চাপ দিয়ে যে হেনরির সূত্র যেভাবে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই রকমই খানিকটা এখানে এসে যাবে। তো এইখানে এবারে আমরা কিভাবে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করব সেটা আসছি আমরা। ধরলাম তো এরকম কি কি মানে কোন রকমের দ্রবণের ক্ষেত্রে এটা হতে পারে, যদি মানে দ্রাবকও বাষ্পীভূত হবে আর দ্রাবক বাষ্পীভূত হবে, সেক্ষেত্রে উদ্বায়ী যেমন কি বেঞ্জিন আর টলুইনে যদি দ্রবণ নেই, এনহেক্সেন ইনহেপ্টেনের যদি দ্রবণ নেই, তো সেক্ষেত্রে কি হবে, দ্রাবক এবং দ্রাবক দুটোই বাষ্পীভূত হবে। এইবারে আমরা যেটা জানবো, ধরলাম এবার এটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করার চেষ্টা করব। ধরলাম দ্রাবক আর দ্রাবের আংশিক বাষ্পচাপ, দ্রাবক আর দ্রাবকের আংশিক বাষ্পচাপটাকে ধরে নিচ্ছি আমরা। দ্রাবকের ক্ষেত্রে এখানে সবগুলোকে যদি 1 ধরি, তাহলে দ্রাবকের আংশিক চাপটা যদি P1 ধরি, দ্রাবের আংশিক চাপটাকে যদি আমরা P2 ধরি, তাহলে আমরা দ্রাবকটাকে ধরে নিলাম P1 আংশিক চাপ, আংশিক বাষ্পচাপ, আর এটাকে ধরে নিলাম আংশিক বাষ্পচাপ P2। এবারে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আমরা যদি এটাকে P10 বলি, বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবক, আর বিশুদ্ধ দ্রাবের যদি এটাও তো বাষ্পীভূত হচ্ছে, তার এরও যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তার যদি বাষ্পচাপটাকে আমরা P2 ধরি, এবং দ্রাবকের যদি মোল ভগ্নাংশ, দ্রাবকের সবই 1 দিয়ে প্রকাশ করছে, দ্রাবকের যদি মোল ভগ্নাংশটাকে আমরা x1 দিয়ে প্রকাশ করি, দ্রাবের মোল ভগ্নাংশটাকে যদি আমরা x2 দিয়ে প্রকাশ করি, তাহলে রাউল্টের সূত্র কি, এখানে রাউল্টের সূত্র কি বলা হয়েছে না, তাহলে এই যে আমার একটু আগে পেলাম যে দ্রবণের বাষ্পচাপটা হবে কি না, এখানে যেহেতু আগেরটার ক্ষেত্রে ছিল কি P x1 P0, আর এখানে যেহেতু একাধিক গ্যাস মিশ্রণ আছে, তাহলে দ্রাবকের ক্ষেত্রে আমরা বলবো কি, দ্রাবকের ক্ষেত্রে আমরা ওই সূত্রটাকে, রাউল্টের সূত্রটা অ্যাপ্লাই করে বলবো কি P1 সমান x1 P10 and P2 সমান হচ্ছে যে কি x2 P20 হচ্ছে। তাহলে P1 অর্থাৎ দ্রাবকের আংশিক বাষ্পচাপ সমান হবে কি দ্রাবকের মোল ভগ্নাংশ ইনটু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর দ্রাবের আংশিক বাষ্পচাপ সমান হবে কি না হচ্ছে যে ইনটু বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। এবারে আমরা একটু আগে বলেছিলাম যে মোট বাষ্পচাপটা কি হবে, মোট বাষ্পচাপটা হবে দুটোরই আংশিক বাষ্পচাপের সমান। তাহলে আমরা অংশচাপের সূত্র যে, বা আমরা ডাল্টনের অংশচাপের সূত্র পেয়েছিলাম, যে ডাল্টনের অংশচাপ সূত্রতে বলাই হয়েছিল যে কোনো একটা সিস্টেমের মধ্যে বা বদ্ধ পাত্রের মধ্যে একাধিক যদি গ্যাস মিশ্রণ থাকে, তাহলে তার মোট চাপটা হবে প্রত্যেকটা গ্যাস মিশ্রণ আংশিক চাপের সমান। তো এখানেও সেরকম ভাবে বলতে পারি, ডাল্টনের সূত্র অ্যাপ্লাই করে মোট চাপটা যদি P ধরি, তাহলে P সমান হয়ে যাচ্ছে P1 প্লাস P2, অর্থাৎ দ্রাবকের আংশিক বাষ্পচাপ প্লাস দ্রাবের আংশিক বাষ্পচাপ। এবার আমরা P1 সমান কি পেয়েছিলাম x1 P10, P2 সমান কি পেয়েছিলাম x2 P20। তাহলে আমরা বলতে পারি P অর্থাৎ মোট চাপ সমান x1 P10 প্লাস x2 P20। এইটাই হচ্ছে যে কোন ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই হলো না, যদি উদ্বায়ী দ্রাব দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, সেক্ষেত্রে রাউল্টের সূত্রটা দাঁড়িয়ে গেল কি P সমান মোট বাষ্পচাপ সমান হচ্ছে কি না x1 P10 প্লাস x2 P20 হলো। এইবার এটা জানতে হবে যে এখানে একটা লেখচিত্র আছে, খুব ইম্পর্টেন্ট একটা লেখচিত্র। তো তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, যদি দ্রবণের মানে দ্রবণ তলের বাষ্পের দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশকে কিভাবে আমরা প্রকাশ করব আর কি। যদি উপরিতলে দ্রাবকের মোল ভগ্নাংশটাকে আমরা মানে দ্রবণের উপরিত, দ্রবণ তলের উপরিত পরিস্থিত যে বাষ্প,
সেখানে যদি আমরা যে এটা মূল ভগ্নাংশ, যদি আমরা দ্রাবকের ক্ষেত্রে মূল ভগ্নাংশটাকে আমরা y1 ধরি বা z1 যাই বলি না কেন, যদি z1 ধরি, আমার যদি এর ক্ষেত্রে দ্রাবের ক্ষেত্রে মূল ভগ্নাংশটাকে যদি আমরা z2 বলি, তাহলে আমরা ডাল্টনের সূত্র অনুযায়ী পেয়েছিলাম, আংশিক চাপ সূত্র অনুযায়ী সেখানে একটা কথা পেয়েছিলাম যে আংশিক চাপ সমান ছিল কি মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মনে করে দেখো, আংশিক চাপ সমান ছিল কি মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো এক্ষেত্রে বলতে পারি যদি আংশিক চাপ আর দ্রাবকের আংশিক চাপটা ধরেছিলাম, তাহলে P1 সমান কি বলতে পারি যে বাষ্পের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ যদি আমরা P ধরি, তাহলে P1 সমান হয়ে যাচ্ছে কি Z1 ইন্টু P। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে Z1 সমান হয়ে যাচ্ছে কি P1 বাই P। এবারে P1 মানেই আমরা কি জানি x1 P1 0, তাহলে এখানে বলতে পারি x1 P1 0, আর P মানে মোট চাপ, মোট চাপ মানে কি x1 P1 0 প্লাস x2 P2 0, x1 10 প্লাস x2 P2 0। তাহলে আমরা কি লাভ, তাহলে যদি আবার বলে দিচ্ছি, যদি আমার তরলটা মানে যে তরল দ্রাবকে যে দুবাই দ্রাবটা রয়েছে তার উপরে যে বাষ্পটা রয়েছে, সে বাষ্পের দ্রাবক এবং দ্রাবের মূল ভগ্নাংশ, যদি আমরা দ্রাবকের মূল ভগ্নাংশটাকে যদি Z1 এবং দ্রাবের মূল ভগ্নাংশ Z2 ধরে নেই, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা জানি কি আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে উল্টে আমরা বলতে একটু ডিরাইভ করলে Z1 বা এটা হয়ে যাচ্ছে মূল ভগ্নাংশ সমান হচ্ছে কি আংশিক চাপ বাই মোট চাপ। তো আংশিক চাপ P1 মানে আমরা এখানে গেছি x1 P1 0, আর মোট চাপ P কি জানি x1 P1 0 প্লাস x2 P2 0। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি। একই রকম ভাবে আমরা যদি Z2 সমান বলতে পারি, উপরে হয়ে যাবে P2, তাহলে P2 মানে কি x2 P2 0 বাই x1 P1 0 প্লাস x2 P2 0। তাহলে এইভাবে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি। তো এই আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে একটা লেখচিত্র, দ্রবণের বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশের একটা লেখচিত্র রয়েছে। সেই লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে জানতে হবে। তো লেখচিত্রটা জানার আগে আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করলাম সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমার কিন্তু লেখচিত্রটা হবে। তাহলে আমি সূত্রগুলো লিখে নেই পাশে আরেকবার। P1 সমান পেয়ে গেছিলাম কি x1 ইন্টু P1 0, আর P সমান পেয়ে গেছিলাম কি x2 ইন্টু P2 0, আর টোটাল চাপ P সমান পেয়ে গেছে কি P1 প্লাস P2 সমান P1 0 প্লাস x2 P2 0। এই ছিল সূত্রগুলো। এইবারে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা গ্রাফটা করার চেষ্টা করব। আচ্ছা, এই x1, তাহলে x1টা আমি কি ধরেছিলাম, ওগুলোকে সব ধরেছিলাম 1 কে ধরে নিয়েছিলাম কি এখানে দ্রাবক, 1 ছিল দ্রাবক আর 2 গুলো ছিল কি দ্রাবক। ঠিক আছে, এবার আমি বলছি যদি x সমান 1 হয়, 1 নম্বর শর্ত, যদি x1 সমান 1 হয়, x1 মানে কি না দ্রাবকের মূল ভগ্নাংশ, অর্থাৎ তরলটি বিশুদ্ধ। দ্রাবক x1 সমান 1 কোন শর্তে হবে? 1টা কখন হবে? x1 মূল ভগ্নাংশ 1 কখন হবে? যদি সেখানটা শুধুমাত্র বিশুদ্ধ থাকে, তবে সেক্ষেত্রে যদি শুধু বিশুদ্ধ দ্রাবক মানে সেখানে কোনো দ্রাব দ্রবীভূত না হয়, তাহলে সেক্ষেত্রে x1 আমরা 1 বলবো, মূল ভগ্নাংশটা তার 1 হবে, তার নিজের মূল, আর টোটাল মূল বলতে তার দ্রাবকেরই মূল, তাহলে সেক্ষেত্রে 1। তাহলে x1 সমান 1 হলে তখন তরলটা হবে কি বিশুদ্ধ তরল। বিশুদ্ধ তরল হচ্ছে তখন বিশুদ্ধ তরল দ্রাবক। তাহলে সেক্ষেত্রে আমার P1, তাহলে তখন x1 যদি 1 হয়, তাহলে আমরা কি মোট ভগ্নাংশ x1 প্লাস x2 সমান সবসময় 1 হবে। তাহলে যদি x1 সমান 1, x2 সমান কি হবে? তাহলে এক্ষেত্রে আমার x1 যদি x2 দ্রাবের মূল ভগ্নাংশ হবে কত? এখানে 0। তাহলে আমরা বলতে পারি ওই যে সমীকরণ সমান কি হবে x1 P1 0, বা x1 এর জায়গায় যদি 1 লিখি 1 ইন্টু P1 0 সমান কি, তাহলে P1 0 হচ্ছে, তাহলে P1 সমান হচ্ছে P1 0। এবার P2 সমান কি হচ্ছে? P2 সমান আমরা জানি কি x2 ইন্টু P2 0। এবার x2 এর মানটা এখানে তাহলে কত হচ্ছে? 0, তার মানে টোটাল P2 এর মানটা কত হচ্ছে? 0।
তাহলে মোট বাষ্পচাপ যেটা হয় পি সমান, যেটা আমরা ছিল P1 প্লাস P2, তাহলে P1 এর মানটা হয়ে যাচ্ছে কি P10, আর P2 তাহলে P1 এর জায়গায় লিখবো কি আমরা P10 আর P2 এর জায়গায় 0, তার মানে হয়ে গেল কি P10। তার মানে মোট চাপটা যখন x1 সমান 1, তখন মোট চাপের মানটা হচ্ছে কি P10। এইবারে যখন আবার একটা দ্বিতীয় শর্ততে কি বলা হচ্ছে, যদি ঠিক উল্টোটা x2 সমান 1 হয়, অর্থাৎ তরলটি হবে বিশুদ্ধ দ্রাবক, তার মানে সেখানে শুধু দ্রাবক আছে, দ্রাবক নেই, বিশুদ্ধ দ্রাবক। আগেরটা যেমন ছিল দ্রাবক, এটা যে বিশুদ্ধ দ্রাবক। তাহলে x2 সমান যদি 1 হয়, সিমিলারলি x1 সমান কি হবে, তাহলে 0। তাহলে একই রকম ভাবে এখানেও আমরা বলতে পারি যে P1 সমান কি হচ্ছে x1 P10, বা 0 ইন্টু P10 সমান 0, আর P2 সমান হচ্ছে কি না x2 ইন্টু P20, x2 ইন্টু P20 সমান হচ্ছে 1 ইন্টু P20 সমান হচ্ছে কি P20। তাহলে এখানেও টোটাল চাপ P সমান হয়ে যাচ্ছে কি, তাহলে একইভাবে বলতে পারি P20। তাহলে এক্ষেত্রে হলো কি P10 যখন x1 সমান 1, আর এক্ষেত্রে হলো P সমান হলো কি P20। এইবার আরেকটা শর্ত আমাদেরকে জানতে হবে। এইবারে আমরা তো জানি x1 প্লাস x2 সমান 1, তাহলে আমার এই যে মূল সমীকরণটা সেটাকে যদি আবার লিখি আরেকটা শর্তে, যে P সমান x1 P10 প্লাস x2 P20, তাহলে আমরা একটা কাজ করতে পারি, তো x1 প্লাস x2 সমান যেহেতু 1, তাহলে আমরা বলতে পারি x1 সমান 1 মাইনাস x2। তাহলে এইখানটা x1 এর জায়গায় বসাতে পারি আমরা 1 মাইনাস x2। তাহলে যেহেতু P, তাহলে 1 মাইনাস x2 ইন্টু P10 প্লাস x2 ইন্টু P20 হয়েছে। তাহলে আমরা এখানটায় এই করে তাহলে সমীকরণ করলে কি হচ্ছে P10 মাইনাস x2 P10 প্লাস x2 P20। তাহলে এখান থেকে বলতে পারি বা P সমান হচ্ছে কি P10 মাইনাস প্লাস P20 মাইনাস P10 ইন্টু x2 হলো। তাহলে এই সমীকরণটা পেলাম আমি এখান থেকে। তাহলে এবারে এই সমীকরণে যদি এই সমীকরণের আবার শর্ত আছে, যদি একই রকম ভাবে যদি আমরা x1 সমান 1 হয়, তাহলে x2 সমান কি হবে, x1 সমান 1 হলে তাহলে x2 সমান 0। তাহলে এই সমীকরণে যদি ওটা বসাই তাহলে কি হবে, P সমান x1 সমান 1, x2 সমান যদি 0 হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে তখন P সমান হয়ে যাচ্ছে কি P10। আবার যদি x1 সমান 0 হয় তখন কি হবে, x2 সমান 1। তাহলে x2 সমান যদি 1 হয়, এখানে যদি 1 বসাই তাহলে এই P10 কেটে গিয়ে P সমান হয়ে যাচ্ছে কি P20। তাহলে এখানে এই শর্তটা পেলাম আমরা। এইবারে এই শর্তগুলোকে কাজে লাগিয়ে আমরা গ্রাফ তৈরি করার চেষ্টা করব। তাহলে গ্রাফটা কিরকম ভাবে, বাষ্পচাপ ভার্সাস মোল ভগ্নাংশ গ্রাফ। তাহলে বাষ্পচাপ ভার্সাস মোল ভগ্নাংশ একটা গ্রাফ হবে, বাষ্পচাপ ভার্সাস মোল ভগ্নাংশ। এই পাশটায় রয়েছে বাষ্পচাপ আর এই পাশটায় রয়েছে মোল ভগ্নাংশ। এই যখন গ্রাফটা করব তখন একটু ধরে নিতে হবে আমার x1 সমান 0, তাহলে x2 সমান হবে 1। তাহলে x1 সমান 0, x1 1 কিসের ক্ষেত্রে ধরেছিলাম, দ্রাবক। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ 0, তার মানে x2 সমান 1, তার মানে এটা কি আছে, বিশুদ্ধ দ্রাবক আছে এখানটা। আর এইখানটা ঠিক অন্য শর্তটা ধরবো, x1 সমান 1, x2 সমান 0। তার মানে x1 সমান 1 মানে কি, এখানে x1 1 মানে কি, এখানে পুরোপুরি দ্রাবক রয়েছে, মানে বিশুদ্ধ দ্রাবক রয়েছে। আর এখানে তার মানে কি, বিশুদ্ধ দ্রাবক রয়েছে।
তাহলে আমরা জানি কি যখন বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা বেশি হয়, তাহলে এক্ষেত্রে যদি আমরা x1 সমান 1 x2 সমান 0 হয়, তাহলে আগের আমরা শর্ত অনুযায়ী x1 সমান 1 x1 সমান 1 x2 সমান 0, তখন p সমান হয়েছিল কি p10 হয়েছিল কিনা, p সমান হয়েছিল কি p10। তার মানে কি মোট চাপটা হয়েছিল কি এই p10, অর্থাৎ দ্রাবকের আংশিক যে মানে বিশুদ্ধ দ্রাবকের আংশিক বাষ্পচাপের সমান। তাহলে এখানটায় আমার হয়ে যাচ্ছে কি, তার মানে এইটাকে যদি আমরা p10 বলি, তাহলে এইখানে গ্রাফটা শুরু হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, আস্তে 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 গ্রাফটা এই নিচের দিকে 0 বিন্দু পর্যন্ত আসবে। এইবারে দ্বিতীয় শর্তটা কি বলা হয়েছিল, x2 সমান 1, x2 সমান যখন 1 হয় তখন কি হয়েছিল না x1 সমান হয়েছিল 0, তার মানে এটা বিশুদ্ধ দ্রাবক। তাহলে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, তাহলে এক্ষেত্রে p সমান হয়েছিল কি p20। তো এক্ষেত্রে p20টাকে যদি আমরা এর থেকে একটু নিচে হবে, কারণ বিশুদ্ধ দ্রাবেক থেকে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপটা কিছুটা হলেও কম হয়। তাহলে এইটা p20টাকে যদি আমরা এখানে ধরি, তাহলে এখান থেকে গ্রাফটা শুরু হবে। এই যে x1 সমান 1 x2 সমান 1, এই x1 সমান 0 x2 সমান 1। তাহলে এক্ষেত্রে থেকে গ্রাফটা কি হবে, এইখান থেকে শুরু করে তাহলে এই বিন্দু পর্যন্ত হবে। হলো? তাহলে দুটো শর্ত দ্বারা হলো। তাহলে এই গ্রাফটা এটাকে সূচিত করছে না p1 সমান x1 p10, আর এইটা সূচিত করছে p2 সমান x2 p20। অর্থাৎ এইটা বিশুদ্ধ, এটা দ্রাবকের ক্ষেত্রে আর এটা দ্রাবের ক্ষেত্রে। দ্রাবের আংশিক বাষ্পচাপ, দ্রাবকের আংশিক, এটা আছে দ্রাবকের আংশিক বাষ্পচাপ p1, দ্রাবকের আংশিক বাষ্পচাপ, আর এটা কি হচ্ছে দ্রাবের আংশিক বাষ্পচাপ। হলো? এইবারে যখন আমরা যে তৃতীয় শর্তটা যে পেয়েছিলাম, এক্ষেত্রে একটা জিনিস যেটা জানতে হবে, তাহলে যখন মোট চাপটা এখানে যেটা পেয়েছিলাম যে p সমান p10 প্লাস p2, p সমান p10 প্লাস p2 মাইনাস p10 ইন্টু x2, যখন x1 সমান 1 তখন p সমান হয়েছিল কি p10 হয়েছিল কিনা, x1 সমান 1 তখন p সমান হয়েছিল কি p10। তাহলে x1 সমান 1 তখন কি গ্রাফটা এই যে এটা p10, আর যখন হয়েছিল এখানে x2 সমান 1, x1 সমান 0 x2 সমান 1 তখন p সমান হয়েছিল কি p20। তাহলে সেক্ষেত্রে মানে মোট চাপটা কি হয়েছিল p20 সমান, আর এক্ষেত্রে মোট চাপটা কি হয়েছিল p10 সমান। তার মানে গ্রাফটা কোন p1 p2 p10 p20 রেখা বরাবর হবে, সেই জন্য এই গ্রাফটা এই বরাবর হবে। ঠিক আছে? তাহলে এইটা কোন ক্ষেত্রে হলো, এটা যে মোট বাষ্পচাপ p সমান যেটা হয়েছিল যে x1 p10 প্লাস x2 p20, তার গ্রাফ হবে এইটা। এই হলো যে যদি উদ্বায়ী দ্রাবকে দ্রবীভূত হয়, সেক্ষেত্রে বাষ্পচাপের সঙ্গে মোল ভগ্নাংশ কিভাবে পরিবর্তিত হয় সে সংক্রান্ত গ্রাফ। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা পার্ট আজকে পড়াবো, সেটা হচ্ছে যে কি সংক্ষেপ বলবো আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ বলতে কি বোঝায়। আদর্শ যেমন কি আমরা যে আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস সব পড়েছিলাম, সেরকম আদর্শ বলতে বোঝাবে কি আইডিয়াল গ্যাস ছিল, সেরকমই এখানেও বলবো আমরা। সেখানে ছিল চার্লস বয়েল সূত্র মেনে চলে বলা হয়েছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, সেরকম এখানে আদর্শ দ্রবণটা কি বলবো না, যে দ্রবণ যে কোনো উষ্ণতায় এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র, এখানে কি হচ্ছে সব রাউল্টের সূত্র। তাহলে আদর্শ দ্রবণ ক্ষেত্রে কি বলবো, তাহলে আদর্শ দ্রবণ সব সময় কি হবে, যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। তাহলে যে কোনো উষ্ণতা গাঢ়ত্বে যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে বলা হবে আদর্শ দ্রবণ। আর যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতা বা গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে না তাদেরকে বলা হবে কি অনাদর্শ দ্রবণ।
ব্যাপারটা কিরকম? আদর্শ দ্রবণ রাউল্টের সূত্র পুরোপুরি মেনে চলবে ব্যাপারটা একটু সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে দিই, সংক্ষেপে এটা বলবো। তো কি বলছি, ধরলাম এ আর বি, এ আর বি দুটো বিশুদ্ধ তরল দ্বারা আদর্শ দ্রবণ তৈরি করব। এ একটা তরল আর বি একটা তরল, এই দুটো তরল দ্বারা একটা আদর্শ দ্রবণ তৈরি করব। তাহলে আদর্শ দ্রবণ তারাই হবে যাদের ক্ষেত্রে এ এ যে তরলটা নিয়েছি তাদের অনুর মধ্যে যে আকর্ষণ, বি যে তরলটা নিয়েছি সেই বি অনুর মধ্যে যে আকর্ষণ, আর এই দুটো তরল মিশ্রিত করে যে এবি যে মিশ্রণটা তৈরি হলো তাদের মধ্যে যে আকর্ষণ, অর্থাৎ নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, এর আকর্ষণ, বিবির আকর্ষণ, এবং দুটোর মিশ্রিত হয়ে যে দ্রবণটা হলো তাদের এ আর বি এর মধ্যে আকর্ষণ, এইগুলো যদি সমান হয় সেক্ষেত্রে রাউটের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলা সম্ভব। তারাই হবে কি আদর্শ দ্রবণ। ঠিক আছে, তো আদর্শ দ্রবণ তারাই হবে। বাস্তবে আদর্শ দ্রবণ প্রায় পাওয়া যায় না বললেই চলে। তো আদর্শ দ্রবণ এই শর্ত মেনে চলতে হবে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে আরেকটা শর্ত খুব ইম্পর্টেন্ট, সেটা কি হচ্ছে যে উপাদান কণিকাগুলো দ্বারা দ্রবণটা তৈরি হবে তাদের আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় সদৃশ হতে হবে এবং তাদের আকর্ষণ বলের মানটা এরকম একই হতে হবে। তাহলে আদর্শ দ্রবণের তাহলে এইটাই বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য, তাদের আকর্ষণ বলটাও অভিন্ন হবে। এই এর মধ্যে আকর্ষণ, বিবির মধ্যে আকর্ষণ বা এবির মধ্যে আকর্ষণ বলটা সেম হবে। তারা প্রায় আকৃতিগতভাবে বা রাসায়নিক দিক দিয়ে প্রায় সেম হবে এবং তারা যে কোনো উষ্ণতা গাঢ়তে রাউটের সূত্রটা অবশ্যই মেনে চলবে। তারাই হচ্ছে যে কি আদর্শ দ্রবণ। তো আদর্শ দ্রবণ সেরকম পাওয়া যায় না, তবে সামান্য ক্ষেত্রে ইথাইল ব্রোমাইড এবং ইথাইল আয়োডাইডের একটা মিশ্রণ হয়, সেটা একটু সেটা আদর্শ দ্রবণের মতো খানিকটা কাজ করে। বেনজিন টলোইন, বেনজিন আর টলোইন খানিকটা সেম রাসায়নিক ধর্ম খানিকটা দেখায়, সেই জন্য এটাও খানিকটা আদর্শ দ্রবণের মতো কাজ করে। আর অনাদর্শ দ্রবণ তাহলে কি হলো? অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ তাহলে কি ঠিক উল্টোটা। তাহলে যে সমস্ত দ্রবণ হচ্ছে যে কোনো উষ্ণতা বা গাঢ়ত্বে রাউটের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা বলবো কি তাহলে অনাদর্শ দ্রবণ। রাউটের সূত্র যারা মেনে চলে না তাদেরকে বলবো অনাদর্শ দ্রবণ। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রেও তাহলে আমরা একই রকম ভাবে বলতে পারি, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আদর্শ দ্রবণে যদি এ বিবির মধ্যে আকর্ষণ বা এবির মধ্যে আকর্ষণ বল সেম থাকে, তার মানে কি বলবো, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এর আকর্ষণ বল, বিবির আকর্ষণ বল বা এবির আকর্ষণ বল সবগুলো কিন্তু কখনোই সমান হবে না। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটা জানবো একটা জিনিস, সেটা হচ্ছে যে কি ধনাত্মক বিচ্যুতির এবং ঋণাত্মক বিচ্যুতির কিরকম ব্যাপারটা। কিছু কিছু দ্রবণ আছে তারা ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি দেখায়। আচ্ছা, কি করে দেখাবে? না, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, যে এই যে আদর্শ দ্রবণের কথা বলেছিলাম, আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়েছিল না, এ আকর্ষণ বল, বিবি আকর্ষণ বল এবং এবি আকর্ষণ বলটা সেম হচ্ছিল। এবার ধনাত্মক বিচ্যুতি কাদের ক্ষেত্রে হবে? যদি এরকম হয় যে এবি যে দুটো মিশ্রণ, এই যে এবির মধ্যে আকর্ষণ বলের মানটা যদি এ বা বিবির থেকে কম হয়, ভালো করে যদি এবির মধ্যে আকর্ষণ বলের মানটা এ আর বি এর মধ্যে যে আকর্ষণ বলের মানটা এটা যদি কম হয় কার থেকে, এ বা বিবি এর থেকে যদি কম হয় আকর্ষণ বলের মানটা, তাহলে কি হবে, এই এ বি অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বলের মানটা কম হয় তখন কি হবে, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। আর যত দূরে সরে যাবে তারা কি হবে, বাষ্পীভূত হবে। তার মানে যত বাষ্পীভূত হবে কি বাষ্পচাপ বাড়বে, তার মানে তারা ধনাত্মক বিচ্যুতি দেখাবে, অর্থাৎ স্বাভাবিক বাষ্পচাপ যেটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি বাষ্পচাপ দেখাবে, তখন তাদের দেখা যাবে কি ধনাত্মক বিচ্যুতি। উদাহরণস্বরূপ একটা বলতে পারি এখানে যে ইথানল এবং অ্যাসিটোনের মিশ্রণ ধনাত্মক বিচ্যুতি দেখায়। ইথানল এবং অ্যাসিটোন, ইথানল কি, ইথানলের সংকেত কি, C2H5OH ইথানল, আর অ্যাসিটোন CH3CO CH3। তো এই দুটোর যদি আমরা একটু গঠন লক্ষ্য করি, ইথানল অণু নিজেদের মধ্যে পরস্পর হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে আবদ্ধ থাকতে পারে। ইথানল অণুগুলো হাইড্রোজেন বন্ধন, বিশুদ্ধ ইথানল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। আর অ্যাসিটোন অণুগুলো কি করে,
এরা হচ্ছে যে পরস্পর ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। তাহলে কি হবে, এটাও নিজেদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকতেছে, এরাও নিজেদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকতেছে। কিন্তু যখন এই দুটোর দ্রবণ তৈরি হচ্ছে, তখন মিশ্রণে লক্ষ্য করলে দেখা যাবে কি এই অ্যাসিটোন অণুগুলো ইথানল অণুর মধ্যে প্রবেশ করে একটা দ্রবণ তৈরি করে, এবং যখন দ্রবণটা তৈরি করে তখন কিন্তু এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা ছিল সেটাও ভেঙে যায়, বা এর মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ছিল সেটাও কমে যায়। ফলে এদের মধ্যে যখন দ্রবণটা হলো, এই ইথানল এবং অ্যাসিটোন মিশ্রিত হয়ে দ্রবণটা হলো, তখন তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো কিন্তু আকর্ষণ বল সেভাবে কাজ করে না। ফলে কি হবে, ইথানলও বাষ্পীভূত হতে পারবে। বিশুদ্ধ ইথানলের তুলনায় এই যে দ্রবণ অবস্থায় যেহেতু ইথানলের মধ্যে তখন আর হাইড্রোজেন বন্ডিং থাকে না, বা অ্যাসিটোনের মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন থাকে না, ফলে কি হবে, ইথানলও বাষ্পীভূত হতে পারবে, অ্যাসিটোনও বাষ্পীভূত হতে পারবে। ফলে যখন বিশুদ্ধ ইথানল ছিল তখন যেহেতু তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এ তারা আবদ্ধ ছিল, তারা যতটা না সেইগুলো বাষ্পীভূত হতে পারছিল বিশুদ্ধ ইথানল, বা তাদের মধ্যে যেহেতু আকর্ষণ বলের মানটা কমে গেল, সেজন্য তারা কি হবে, বাষ্পায়নের হারটা বাষ্পীভূত হওয়ার হারটা বেড়ে যাবে। আর বাষ্পীভূত হওয়ার হার বাড়লে কি বাষ্পচাপটা বাড়বে, তখন তারা দেখাবে কি। আর ঋণাত্মক বিচ্যুতিটা ঠিক উল্টো। সেখানে দ্রাব পার্টিকেল গুলোর মধ্যে যা আকর্ষণ বল থাকবে, তারা তখন যখন দুজনের মধ্যে যুক্ত হবে, মানে দ্রাব আর দ্রাবকের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল থাকবে, তারা যখন দ্রবণ তৈরি করবে তার থেকে আকর্ষণ বল বেড়ে যাবে। আকর্ষণ বল যদি বেড়ে যায় তখন কি বাষ্প হওয়ার হারটা কমে যাবে, তার মানে বাষ্প চাপের মানটা কমে যাবে, তখন দেখাবে কি ঋণাত্মক বিচ্যুতি। যেমন অ্যাসিটোন ক্লোরোফর্মের মিশ্রণ, অ্যাসিটোন আর ক্লোরোফর্মকে যখন মিশানো হবে, তখন অ্যাসিটোন আর ক্লোরোফর্ম মানে কি CH3, আর অ্যাসিটোন কি CH3COCH3, তো CH3COCH3 অ্যাসিটোন, আর ক্লোরোফর্ম কি না CHCl3। এরা যখন পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে, বিশুদ্ধ অ্যাসিটোন বা বিশুদ্ধ ক্লোরোফর্ম, তারা যখন পরস্পর মিশ্রিত হয়ে তারা একরকমের বাষ্পচাপ দিচ্ছিল বিশুদ্ধ অবস্থায়, কিন্তু যখন তাদেরকে মিশ্রিত করে দেওয়া হলো, তখন তাদের মধ্যে কি একটা হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হয়ে গেলে কি হবে, তারা নিজেদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেড়ে গেল। ইন্টারমলিকুলার যদি অ্যাট্রাকশন বেড়ে যায়, তখন কি হবে, বাষ্পীভূত হওয়ার হারটা কমে যাবে। তখন বাষ্প হওয়ার হারটা যদি কমে, তাহলে বাষ্প চাপের মানটাও কমে যাবে, তখন তারা দেখাবে কি ঋণাত্মক বিচ্যুতি। এই হলো মোটামুটি ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি সংক্রান্ত আলোচনা।